কাজল বৌমা নিজের শুভ কদম এই কলসিতে রেখে আমাদের বাড়িতে প্রবেশ করো, আর স্বাগত তোমাকে আমাদের বাড়িতে। আর এবার নিজের ভালোবাসা আর ব্যবহার দিয়ে আমাদের বাড়ি খুশিতে ভরে দিও। অনেক আশা নিয়ে আমি তোমায় বৌমা বানিয়ে এনেছি। সুধার 2 ছেলে ছিল, বড় ছেলে অর্জুন আর ছোট ছেলে বিপুল। সুধা নিজের বড় বউ মানে অর্জুনের বউ নিশাকে একদম পছন্দ করত না, কারণ নিশার রং চাপা ছিল, আর অর্জুন নিজের বাড়ির লোকের বিপরীতে গিয়ে বিয়ে করেছিল। এই জন্য সুধা তার বড় বউকে কোনো দিন সহ্য করতে পারত না। আর আজকে সুধা বড়ই ধুমধাম করে নিজের ছোট ছেলে বিপুলের বিয়ে এক ফর্সা মেয়ের সঙ্গে দিচ্ছিল, যার নাম কাজল ছিল। আর কাজলকে নিজের বাড়ির বউ বানিয়ে নিয়ে আসে। আর এইভাবে পরের দিন সকালবেলা নিশা কাজলের ঘরে যায়, আর ওকে ঘুম থেকে তুলে বলে, কাজল, ও কাজল, তাড়াতাড়ি ওঠো, আজ তোমার প্রথম রান্নাঘর। মা তোমাকে নিচে ডেকেছে। হে ভগবান, কি ধরনের লোক থাকে এখানে? বর্দি, তোমার মাথার ঠিক আছে তো? আরে কাকে জিজ্ঞেস করে তুমি এখানে এসেছো? আরে তুমি কি জানো না যে আমি রোজ সকালে উঠে সবার আগে নিজেকে দেখা পছন্দ করি? আরে কাকে জিজ্ঞেস করে তুমি আমার ঘরে এসেছো? তোমার এই কালো চেহারা দেখে আমার তো পুরো দিনটাই খারাপ হয়ে যাবে। তুমি এটা কি কথা বলছো কাজল? তুমি আজকের যুগের পড়াশোনা জানা মেয়ে, আর তাও এরকম কথা বলছো? আরে মানছি আমি কালো, কিন্তু তার মানে এটা তো নয় যে আমি মানুষই না। দেখো, নিজের বাজে কথা বন্ধ করো, আর এবার থেকে সকালে কোনোদিন আমার ঘরে আসার চেষ্টাও করো না, কারণ আমি চাই না যে তোমার এই বিচ্ছিরি কালো কয়লার মতো মুখ দেখে আমার দিন খারাপ হোক। এবার যাও এখান থেকে, আমি নিজেই চলে আসবো। কাজল বাড়িতে আসতেই সে তার নিজের আসল রূপটা নিশাকে দেখাতে শুরু করে দেয়। কিন্তু নিশা প্রচণ্ড সোজা সাপটা ছিল, তাই সে আর কিছু বলতো না, আর চুপচাপ নিজের কাজগুলো করে যেত। কিছুক্ষণ পরে কাজল রেডি হয়ে নিচে আসে, আর সবার জন্য মিষ্টিতে হালুয়া বানায়। সুধা হালুয়াটা খেয়েই মনে মনে বলতে থাকে, হে ভগবান, কি বিচ্ছিরি হালুয়া বানিয়েছে এই ফর্সা বৌমা। কিন্তু এখন আর করবই বাকি। এই কালো কয়লার সামনে ওকে কিছু বলতেও তো পারবো না। না, ইচ্ছে করে আমায় এখন এই বাজে হালুয়ার তারিফ করতে হবে। কি হয়েছে মা, আপনার হালুয়া পছন্দ হয়নি? আরে বৌমা, তুমিও না, কি বলছো এসব? আরে হালুয়া যে বানিয়েছে সে এত সুন্দর আর ফর্সা দেখতে, তার হাতের হালুয়া কি খারাপ হয়? যেরকম তোমাকে দেখতে সুন্দর, সেই রকমই হালুয়াও ভীষণ ভালো হয়েছে। সত্যি বৌমা, তোমার হাতে তো জাদু আছে। ধন্যবাদ মা, আমারও ভীষণ ভালো লেগেছে যে আপনার আমার হাতের হালুয়া পছন্দ হয়েছে। না চাওয়া সত্ত্বেও সুধাকে কাজলের প্রশংসা করতেই হতো। কিছুক্ষণ পরে কাজল বাড়ির কাজকর্ম ছেড়ে দিয়ে নিজের ঘরে বসে ফোন দেখছিল, আর শাশুড়ি লুকিয়ে লুকিয়ে তার 2 বউয়ের উপর নজর রাখছিল। শাশুড়ি নিশাকে কাজ করতে দেখে আর কাজলকে ফোন চালাতে দেখে। আরে সত্যি, কাজল তো একদম আমার মতো। বাড়িতে ঢুকতেই নিশাকে ও চাকরানি বানিয়ে দিয়েছে, আর ওদিকে নিজে আরাম করে ফোন ঘাটছে। চলো, যে কাজটা আমি করতাম সেই কাজ এখনই কাজল করবে। নিশার জীবনে কি দুঃখের জন্য শাশুড়ি কম ছিল যে ওর সঙ্গ দেওয়ার জন্য কাজলও চলে এলো। বেচারা একলাই পুরো ঘরের কাজ করত, কিন্তু তাও এত কিছুর বদলেও তাকে খোঁটাই শুনতে হতো। একদিনের ঘটনা এটা। শাশুড়ি তার 2 বৌমার জন্য শাড়ি কিনে আনে, আর বাড়িতে নিজের কাছে দুজনকে ডেকে পাঠায়। আরে ও কালো বৌমা আর ফর্সা বৌমা, আরে এই দেখো আমি তোমাদের দুজনের জন্যে কি এনেছি। আরে মা, এটা তো একটা শাড়ি, আর দুটো শাড়ি খুব সুন্দর দেখতে। তখনই সুধা জেনে শুনে নিশাকে কালো রঙের শাড়িটা দিয়ে ওকে বলে, আরে নিশা বৌমা, এই হলো তোমার শাড়ি। আরে তুই তো আগে থেকেই কালো, আর তোর উপরে কালো রং একদমই ভালো লাগবে না। এটা তো আমি আমার ফর্সা বৌমা মানে কাজলের জন্য এনেছি। কাজল, দেখ তো এই শাড়িটা কেমন দেখতে। 2 শাশুড়ি বৌমা মিলে ইচ্ছে করে নিশাকে এরমভাবে মজা করে। কথাটা তো ঠিকই বলেছেন আপনি মা, দিদি তো এমনিতেই এত বেশি কালো, আর তার উপরে কালো রং একদমই বোঝা যাবে না। সেটাই তো, অনেক ভেবে চিনতে আমি তোমাদের জন্যে শপিং করেছি। বেচারা নিশা চুপচাপ ওদের সব কথা শুনে যায়। তখনই সুধা তার লকারের চাবিটা কাজলকে দিয়ে বলে, আচ্ছা, অনেক মজা হয়েছে। আমি তোমাদের এটা বলতে চাই যে আমি কিছু দিনের জন্যে আমার ছোট বোন বাবিতার বাড়িতে যাচ্ছি।
আর তাই আমি চাই তোমরা দুজন আমার না থাকাকালীন পুরো বাড়িকে ভালো করে দেখে রেখো। কিন্তু হ্যাঁ, আমি আমার আলমারির চাবির দায়িত্ব আমার ফর্সা বউ মানে কাজলকেই দিচ্ছি। কাজল বৌমা, এই যে আলমারির চাবি। আমার তোমার উপরে পুরো ভরসা আছে যে তুই আমার আলমারি ভালোভাবে সামলে নিবি। হ্যাঁ হ্যাঁ মা, কেন নয়। লকারের চাবি পেয়ে কাজল প্রচণ্ড খুশি ছিল। চাবিটা পেয়ে ও লাফাতে শুরু করে। এখন তোর পার মাটিতেই পড়ে না। এখন সে নিজেকে বাড়ির মালকিন ভাবে। একদিন এইভাবেই তার এক প্রতিবেশী মেয়ে যার নাম মধু ছিল, সে সুধারও বর্তমানে কাজলের সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসে। কাজল বৌদি, ও কাজল বৌদি, কোথায় ছিলে তুমি? অনেক প্রশংসা শুনেছি আমি তোমার। আমিও তো একটু দেখি যে তুমি কত ফর্সা আর সুন্দর। আশেপাশের সবাই শুধু তোমার গায়ের রং আর সৌন্দর্যের প্রশংসা করে। আচ্ছা, সত্যি এই ব্যাপার নাকি? আমি তো এখন নতুন বউ, তাই না? তাই এত বাইরে যাওয়া হয় না আমার। তাই বাইরে কে আমার ব্যাপারে কি কথা বলছে সেটা তো আমি জানতেই পারি না। আরে না না বৌদি, সারা পাড়ায় তোমার সৌন্দর্য আর ফর্সা রঙকে টক্কর দেওয়ার মতো কেউ নেই। যাকেই দেখো সেই শুধু তোমার সৌন্দর্যের তারিফ করতে থাকে। এমনিতে তোমাকেও মডেলের থেকে কম দেখতে না। তোমাকে দেখতেও ভীষণ সুন্দর আর স্মার্টও। হ্যাঁ বৌদি, তাই তো আমি মডেল। কি, তুমি একজন মডেল? আসলে সত্যি বলতে আমিও ভেবেছিলাম যে পরে গিয়ে ভবিষ্যতে আমি মডেলিং করব, কিন্তু আমার বাড়িতে কেউ এটা মানেনি। আর তাই আমার স্বপ্নই থেকে যায়। কিন্তু এখন আমি মডেলিং করতে পারবো? হ্যাঁ, করতেই পারো, কিন্তু সত্যি বলতে মডেলিংয়ে ম্যারিড লোকেরা অ্যালাউড নয়। কিন্তু এই ফিল্ডে আমার ভালো চেনা জানা হয়ে গেছে, তাই আমি চাইলে তোমাকে একটা সুযোগ দিতে পারি। প্লিজ মধু, আমায় একটা সুযোগ করিয়ে দাও। আমিও মডেলিং করতে চাই। আমিও সবার মধ্যে ফেমাস হতে চাই। আরে বৌদি, মডেলিং করা অত সহজ নয়। তার জন্যে অনেক টাকার দরকার। তোমার কাছে কি এত টাকা আছে? টাকা পয়সা তো নেই, কিন্তু এখন তো মাও বাড়িতে নেই। কেননা আমি আলমারি থেকে টাকা বের করে ওকে দিয়ে দিই আর নিজের মডেলিংয়ের স্বপ্ন পূরণ করি। আর যখনই আমি মডেল হয়ে যাব, সব টাকা রোজগার করে মাকে ফেরত দিয়ে দেব আমি। কি হলো, কোথায় হারিয়ে গেলে? না, কোথাও না, টাকার জোগাড় হয়ে যাবে। ঠিক আছে, কাল আমি তোমার কাছে আসবো একটা ফর্ম নিয়ে। ওটা ভর্তি করে তুমি আমায় 2 লাখ টাকা দিয়ে দিও। তারপর আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলে তোমার 2-3টে ফটোশুট করাবো। ঠিক আছে। আর এইভাবেই কাজল মধুর জালে পুরোপুরি ফেঁসে যায়। ও তার শাশুড়িকে না জিজ্ঞেস করেই লকার থেকে নিয়ে 2 লাখ টাকা মধুকে দিয়ে দেয়। এবার কাজল মডেল হওয়ার দিবা স্বপ্ন দেখা শুরু করে দেয়। একদিন নিশা মার্কেট থেকে সবজি কিনে ঘরে আসে, আর ঘরে আসতেই নিশা কাজলকে বলে, কাজল, তুমি জানো সেদিন যে মেয়েটা তোমার সাথে দেখা করতে এলো, কি যেন নাম ছিল ওর? মধু। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো মেয়ে ও। ও একদম আমার মতো ফর্সা আর সুন্দর দেখতে। ফর্সা রং দিয়েই সব হয় না কাজল। তুমি জানো ওই মেয়েটা নিজের বাবা মার টাকা আর গয়না নিয়ে নিজের বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। একবার ভাবো, ওর বাবা মার কি মান সম্মান থাকলো। আর কি, মধু পালিয়ে গেছে? কাজল হঠাৎ করে প্রচণ্ড কাঁদতে শুরু করে দেয়। কাজলকে এইভাবে কাঁদতে দেখে নিশা প্রচণ্ড চিন্তায় পড়ে যায়, আর নিশা ওকে সব কিছু জিজ্ঞেস করতে থাকে। কাজল কাঁদতে কাঁদতে নিশাকে সব কথা খুলে বলে, যার পরে নিশা বলে, কাজল, তুমি বুঝতে পেরেছ যে রং দিয়েই সব হয় না। মানুষকে নিজের বুদ্ধিও ব্যবহার করতে হয়। আরে সে তুমি কালোই হও আর ফর্সা হও, তাতে কি যায় আসবে? কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল যে সুন্দর হওয়ার পরেও তুমি তোমার বুদ্ধির দুর্ব্যবহার করেছ। কিন্তু দিদি, আমি এবার কি করব? যদি মা জানতে পারেন উনি আমায় মেরে ফেলবেন। শোনো, তুমি মাকে এইসবের ব্যাপারে কিচ্ছু বলো না, নয়তো উনি তোমার উপরে রাগ করবেন। আর আমি চাই না আমার সাথে সাথে তোমার সাথেও মা এরকম ব্যবহার করুক। শাশুড়ির ফেরত আসতে 15 থেকে 20 দিন বাকি ছিল, আর ওদের দুজনের কাছেই মধুকে ধরার যথেষ্ট সময় ছিল। এই জন্য ওরা দুজনে পুলিশ স্টেশনে গিয়ে মধুর এগেনস্টে এফআইআর করে আসে। পুলিশ কিছুদিনের মধ্যেই মধুকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে আসে। নিশা আর কাজল দুজনেই পুলিশ স্টেশনে যায়, যেখানে পুলিশের সাহায্যে কাজল তার 2 লাখ টাকা আবার ফেরত পেয়ে যায়। এবার ওরা দুজনে টাকা নিয়ে বাড়িতে ফিরে আসে। আর এইভাবেই কিছুদিন পরে সুধাও নিজের বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরতেই সুধা মজা করার জন্য নিশাকে বলে,
আরে ও কাল্লু, কোথায় গেলি তুই? হ্যাঁ, আরে আমাকে এক গ্লাস জল তো খাওয়া, গলা শুকিয়ে যাচ্ছে আমার। আর তখনই কাজল নিজের শাশুড়ির জন্য জল নিয়ে এসে তার হাতে ধরিয়ে দেয়। আরে বৌমা, তুমি? আরে ওই কালো বৌমা কোথায় গেল? কালো কয়লা কোথাকার, সারা দিন শুধু কাজে ফাঁকি দিতে থাকে। আরে মা, আপনি থামুন এবার। বড়দিকে আপনি আর কত বিরক্ত করবেন বলুন? আমি মানছি ওর গায়ের রং কালো, কিন্তু ও মন থেকে খুব ভালো। যখন আপনি বাড়ি ছিলেন না, তখন আমি বড়দিকে নিজে কাজ থেকে দেখেছি। ও সত্যিই খুব ভালো। ও আমাকে ছোট যা নয়, বরং ছোট বোন ভাবে। কাজল নিজের শাশুড়িকে সব কথা খুলে বলে দেয়। এটার পরে শাশুড়িও সব কিছু বুঝতে পারে যে মানুষের পরিচয় রং দিয়ে নয়, তার গুণ এবং তার ভালোবাসা দিয়ে হয়। আভার বর বেশি বড় লোক ছিল না। ও একটা সামান্য চাকরি করত, যা দিয়ে ওদের বাড়ির খরচা চলত। আর ঠিক তার উল্টো দিকে আভার দুই বড় লোক বৌদি ছিল, যারা আভাকে একদম পছন্দ করত না। পায়েল মা, আমার জন্যে এক গ্লাস জল নিয়ে আয়। তখন পায়েল কিচেন থেকে কমলার জন্য জল নিয়ে আসে। আর জল খাওয়ার পরে, মা, আপনি বাজার থেকে কি কি এনেছেন আমাকেও দেখান। হ্যাঁ, এই দেখ, আমি তোর আর স্নেহার জন্যে শাড়ি এনেছি। বা মা, এই শাড়িটা তো খুবই সুন্দর। তখন স্নেহাও নিজের ঘর থেকে বেরিয়ে বাইরে ঘরে আসে। স্নেহা, দেখো, মা এই শাড়িটা তোমার জন্য এনেছে। বা মা, এই শাড়িটা তো খুব সুন্দর দেখতে। চলো, ভালো হয়েছে যে তোমাদের পছন্দ হয়েছে। মা, এই এতগুলো স্যুট কাদের জন্যে? এই সব স্যুটগুলো তো আভার জন্যে। কি, এতগুলো স্যুট? হ্যাঁ, কেন, তোমার এতে অসুবিধে আছে? আরে না না মা, আমার কি অসুবিধে হবে? কাল সকালে আসবে আভা। ও এখানে এখন কিছুদিন থাকবে, তাই তোমরা দুজন মিলে ওর জন্য ভালো ভালো খাবার বানিও। ঠিক আছে মা। তারপরে ওরা দুজনে একটা ঘরে চলে যায়। পায়েল আর স্নেহা দুজনেই আভার বাড়িতে আসাতে খুশি ছিল না। আবার ওই ফার্নিচার এখানে আসছে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ দিদি। এখানেও ভালো চাট খেতে চলে আসে, ওখানে থরিও এত কিছু খেতে পায়। মা আভা দিদির জন্য এত জিনিস নিয়ে আসে, আর সেই লোভেই ও কিছুদিন ছাড়া ছাড়া এখানে চলে আসে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ স্নেহা। এবারে আসতে দাও, আমরা দুজন মিলে ওকে শায়েস্তা করব। হ্যাঁ দিদি, একদম। তার পরের দিন আভা তার মায়ের বাড়িতে আসে। আরে আমার মেয়ে, এসে গেছিস? তুই কেমন আছিস? বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ মা, সব ঠিক আছে। তুমি কেমন আছো? তারপরে পায়েল আভার জন্য জল নিয়ে আসে। আরে বৌদি, তুমি কেমন আছো? এখন তো খুবই খারাপ। কেন বৌদি, কি হয়েছে? তোমার দেখা যে পেলাম। কি বললে? মাম্মিজি, আমি বললাম যে আমরা দিদির দেখা পেয়ে গেছি, তো সবার মুড ঠিক হয়ে যাবে। আমি এখনই তোমার জন্য খাবার আনছি। হ্যাঁ বৌমা, তাড়াতাড়ি দে। এত লম্বা রাস্তা এসে ও ক্লান্ত হয়ে গেছে। যা, গিয়ে আগে খেয়ে নে। আমাকে বিমলার সাথে একটু কাজে যেতে হবে, আমি ওখান থেকে আসছি। ঠিক আছে মা। তারপরে কমলা ওখান থেকে চলে যায়, আর পায়েল আভার জন্য খাওয়া নিয়ে আসে। তারপরে যখন আভা খাবার খায়, বৌদি, এতে তো অনেক বেশি নুন আছে আর ঝালও। কি? কিন্তু আমার তো লাগছে না। তুমি ইচ্ছে করে আমার রান্নার খামতি খুঁজে বার করছো। না বৌদি। ও হ্যাঁ, আমরা তো ভুলেই গেছিলাম যে ও ওখানে এত ভালো খাবার খেতেই পায় না। ওখানে তো ওকে শুকনো রুটিই খেতে হয়, আর এখানে যখনই আসে ওর নাটক শুরু হয়ে যায়। তুমি একদম ঠিক বলেছ স্নেহা, কিন্তু কি আর করা যাবে, এখন তো এত গরিব, তাই জন্যেই তো প্রত্যেকবার আলাদা আলাদা খাবার খেতে চলে আসে। তোমরা দুজন এগুলো কি বলছো? তোমরা আমার ব্যাপারে এত খারাপ কথা কি করে বলতে পারো? কারণ এটাই সত্যি। কি সত্যি? যখন পায়েল, স্নেহা আর আভা নিজেদের মধ্যেই সব কথাবার্তা বলছিল, তখনই ইয়াশ আর আরব পিছন দিক থেকে আসে। আরে, তিন ননদ বৌদির মধ্যে কি কথা হচ্ছে? ওই 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 আরে ওটা কি? কিছু না দাদা, আমরা শুধু খাবার নিয়ে কথা বলছিলাম। এই নাও আভা, আমি তোমার জন্য আইসক্রিম এনেছি। এটা তোমার খুব পছন্দ তো? আরে দাদা, কিন্তু এটার কি দরকার ছিল? আমি কি আর ছোট আছি? কিন্তু তোমরা আমাদের জন্য সবসময় ছোট থাকবে। পরের দিন যখন আভা টিভি দেখছিল, তখন ওখানে পায়েল আর স্নেহা চলে আসে।
স্নেহা, তুমি এসি বন্ধ করে দাও। এখানে এসে লোকে ফায়দা তো তুলবেই না। ওদের বাড়িতে তো ঠিক করে পাখাও চলে না, আর অন্যের বাড়িতে গিয়ে এসির নিচে আরাম করে বসে টিভি দেখতে থাকে। হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক বলেছ। বিল তো আমাদেরই ভরতে হবে না, অন্য কেউ এসে তো আর বিল ভরবে না। বৌদি, তোমাদের যদি আমায় নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে সোজা সোজা বলে দাও না। কাল থেকে তোমরা দুজন আমায় কথাই শুনিয়ে যাচ্ছ। আমি তোমাদের কি ক্ষতি করেছি বলো? আমরা ভালো করেই জানি তুমি এখানে কেন আসো। মানে এটাই যে তুমি এখানে লোভের বশে আসো, যাতে তুমি এখান থেকে জিনিস নিয়ে যেতে পারো। তুমি তো এমনিতেও এত গরিব। আমি ভেবেছিলাম যে তোমরা শুধরে গেছো। আমি ভুল ছিলাম, কারণ কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না। কি বললে? তুমি আমাদের কুকুর বললে? তুমি চুপ করো স্নেহা। কিন্তু দিদি, আমি আগেও তোমাদের কাজকর্ম দেখে বুঝতে পারতাম যে আমায় তোমাদের একদম পছন্দ না, কিন্তু এখন তো তোমরা মুখের উপর বলছো। কারণ তুমি খুবই গরিব, তোমার আর আমাদের স্ট্যান্ডার্ড কখনো এক হবে না। গরিবরা কি মানুষ হয় না? গরিব আর বড়লোকের কি পার্থক্য? আসলে তো সবাই মানুষ, না? তখনই ওখানে কমলা চলে আসে। দেখো মা, আমি তোমার জন্যে এই এতগুলো স্যুট এনেছি, বলো তো কেমন হয়েছে? মা, সবগুলো স্যুট খুব ভালো, কিন্তু আমি এগুলো সাথে নিয়ে যাব না। কেন মা, কি হয়েছে? তুই এভাবে কেন বলছিস? কিছু কি হয়েছে? না মা, কিচ্ছু হয়নি, তুমি বেশি চিন্তা করো না। কিন্তু আমি তো এখানে তোমাদের সাথে দেখা করতে আসি, এখান থেকে কিছু নিতে আসি না। কিন্তু মা। আচ্ছা মা, আমাকে সন্ধেবেলায় বাড়ি যেতে হবে। কিন্তু মা, তুই তো এখানে কিছুদিন থাকতে এসেছিলি, তাহলে এত তাড়াতাড়ি কেন যাচ্ছিস? না মা, কমলজি আজকে ফোন করেছিল, ওকে কাল জরুরি কাজে বাইরে যেতে হবে, তাই আজ আমায় যেতে হবে। তারপর আভা পরের দিনই নিজের শ্বশুরবাড়িতে ফিরে যায়। তারপরে অনেক মাস কেটে যায়। কমলা অনেকবার আভাকে নিজের কাছে ডেকে পাঠায়, কিন্তু আভা বলে দেয় যে সে যাবে না। আভা জানত যে তার দুই বৌদি তাকে একদম পছন্দ করে না, তাই জন্য সে ওখানটায় যেতেই চায় না। তারপর আভার বরের শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। ওর বরের চিকিৎসার জন্য ওর অনেক টাকার দরকার হয়, কিন্তু ওর কাছে তার চিকিৎসা করানোর মতো টাকা ছিল না। তাই জন্য আভা তার বাবার বাড়ি ফিরে যায়। আরে আভা মা, আয়। তারপরে আভা কাঁদতে থাকে। কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? মা, কমলের শরীর খুব খারাপ করেছে, আর ওর চিকিৎসার জন্যে অনেক টাকার দরকার, কিন্তু আমাদের কাছে একটা টাকাও নেই। এখন আমি কি করব মা? তুমি আমায় কিছু টাকা দাও, আমি তোমায় তাড়াতাড়ি ফিরিয়ে দেব। আরে কোনো ব্যাপার না মা, তুই চিন্তা কেন করছিস? আমরা আছি তোর সাথে। না, আমাদের কাছে তোমাকে দেওয়ার জন্য কোনো টাকা নেই। হ্যাঁ, আমাদের স্বামী এত কষ্ট করে টাকা রোজগার করে, আর তুমি এখানে সেটা লুটতে আসো। আমি সব ভালো করেই জানি, এই সব গরিব লোকেদের টাকা লোটার ধান্দা হয় মা। আমরা একটা টাকাও দেব না ওকে। পায়েল, স্নেহা, তোমরা দুজন এসব কি বলছো? হ্যাঁ মা, আমরা একদম ঠিকই বলছি। ও আমাদের মিথ্যে বলে আমাদের টাকা লুটতে চায়। না বৌদি, এরকম না। আমরা সবাই ভালো করেই জানি, তাই তোমার এই নাটক তুমি অন্য জায়গায় গিয়ে করো। এই সব কথা শুনে আভা আরও কাঁদতে থাকে আর ওখান থেকে চলে যায়। আভা মা, দাঁড়াও, এটা তোমরা দুজন আভার সাথে একদম ভালো করলে না। তারপরে কমলা নিজের দুই ছেলেকে ফোন করে বাড়িতে ডেকে পাঠায় আর তাদের সব কথা খুলে বলে। তোমাদের এত বড় সাহস যে তোমরা আমাদের বোনের সাথে এরম ব্যবহার করেছো? আজ থেকে তোমরা এই বাড়িতে থাকবে না, তোমরা এ বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। হ্যাঁ গো, তুমি এটা কি বলছো? আমরা একদম ঠিক বলছি বৌদি। এইভাবে যা টাকা আমরা ইনকাম করি তাতে তার উপর শুধু আমাদের অধিকার থাকা দরকার। পায়েল, তোমার বাড়ি এতটাও বড় লোক নয় যতটা আমরা। আর স্নেহা, তোমার বাড়ি লোকই খুব বড় লোক। যখন আগেরবার তোমার বাবার শরীর খারাপ হলো, হ্যাঁ, তখন তোমাকে টাকা কেন দেওয়া হয়েছিল? হ্যাঁ, সেই টাকাগুলো কি তোমরা ইনকাম করেছিলে নাকি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা তোমাদের বউ হই। তোমরা আমাদের বউ, কিন্তু সে আমাদের বোন। এই ঘরে তোমাদের থেকে বেশি অধিকার আছে। যখন তোমরা দুজনে বাড়ি যাও তখন কি তোমাদের বৌদিরাও তোমাদের সঙ্গে এরকম ব্যবহার করে থাকে? তোমাদের লজ্জা হওয়া উচিত। নিজেরা তো বিনা কারণে বরের টাকা বাপের বাড়িতে পাঠাও,
আর অন্যের ঘাড়ে দোষ চাপাতে তোমাদের লজ্জা করে না? তোমরা দুজন এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। মাম্মিজি প্লিজ এরকম করবেন না, আমাদের বাড়ি থেকে বার করবেন না। হ্যাঁ মা, আমাদের ক্ষমা করে দিন, আমাদের অনেক বড় ভুল হয়েছে। না, আভাকে তোমরা দুজন অনেক বিরক্ত করেছ, আমি তোমাদের ক্ষমা করব না। তারপরে ইয়াশ আর আরব দুজনেই তাদের বউদেরকে ঘর থেকে বাইরে বের করে দেয়। তারপরে ইয়াশ আর আরব দুজনে মিলে আভার সঙ্গে দেখা করতে যায় আর তার বরের চিকিৎসা করায়। দাদা, তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাদের বিপদে এত সাহায্য করলে। আমরা তাড়াতাড়ি তোমাকে সব টাকা ফেরত দিয়ে দেব। এবার তো তুমিও আমাদের পর করে দিলে, তুমি আমাদের বোন, আর এইসব করা হলো আমাদের কর্তব্য। হ্যাঁ আভা, তুমি আমাদের ছোট বোন। এই চলো, তোমার চিন্তা করার কোনো দরকার নেই, আমরা তোমার সঙ্গে সব সময় আছি। আর তোমার যদি কোনোদিন কোনো সমস্যা হয় তাহলে আমরা সবাই তোমার পাশে আছি। তারপরে ইয়াশ আর আরব দুজনে নিজেদের বাড়িতে ফিরে যায়। তারপর যখন আভা এই কথাটা জানতে পারে যে ওর দুই বৌদিকেই ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, তখন আভা তার দুই বৌদিকে নিয়ে তার মায়ের বাড়িতে চলে আসে। আভা, তুমি এই দুজনকে সঙ্গে করে কেন এনেছো? হ্যাঁ আভা, আমি এই দুজনের মুখই দেখতে চাই না, বলে দাও এদের যাতে এক্ষুনি এখান থেকে চলে যায়। এরা তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, আমরা এদের কখনোই ক্ষমা করতে পারবো না। দাদা, কিন্তু বৌদিরা নিজেদের ভুল বুঝতে পেরেছে, তাই তোমরা ওদের প্লিজ আর একটা সুযোগ দিয়ে দাও। না আভা, আমরা ওদের কখনো ক্ষমা করব না। মা প্লিজ বৌদিদের ক্ষমা করে দাও, সব মানুষেরই কখনো না কখনো ভুল হয়, বৌদিরা নিজেদের কাজে লজ্জিত। হ্যাঁ মা, প্লিজ আমাদের ক্ষমা করে দিন, আমরা এরকম ভুল আর কখনো করব না। হ্যাঁ মা, প্লিজ আমাদের ক্ষমা করে দিন, আমরা নিজেদের ভুল বুঝেছি, আমাদের এরকম করা উচিত হয়নি। তোমরা দুজন এরপর আর সত্যি এরকম করবে না? হ্যাঁ মা, প্রমিস। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ মা। দিদি, তুমিও আমাকে ক্ষমা করে দাও প্লিজ। হ্যাঁ দিদি, প্লিজ তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাদের তোমার সাথে এরকম ব্যবহার করা উচিত হয়নি, আমরা আর কখনো এরকম কাজ করব না। কোনো ব্যাপার না বৌদি, আমি তো তোমাদের আগেই ক্ষমা করে দিয়েছিলাম। তারপর থেকে পায়েল আর স্নেহা কোনোদিন আভার সঙ্গে আর কোনো রকম খারাপ ব্যবহার করে না, আর সবার সঙ্গে খুব আনন্দে থাকে।